JY0761 আমাদের ফ্লাইট নম্বর অ্যান্টিগা থেকে বার্বাডোস পর্যন্ত। JY জয়ের একটা ছোট্ট ভার্সন যদি আমরা বলি, কিন্তু ফ্লাইটটা হয়ে উঠেছিল বিভীষিকাময়। কিভাবে সেই গল্প বলতেই হাজির হয়ে গেছে আপনাদের সামনে আমি রেজওয়ানুজ্জামান, আমার প্রতিদিনের পর্ব বিশ্বকাপের ডায়েরি নিয়ে। কেমন আছেন সবাই? নতুন দেশ বার্বাডোসে চলে আসলাম, ক্যাপিটাল ব্রিজটাউন। অ্যান্টিগাতে ছিলাম, সেন্ট জোনস ক্যাপিটাল, সেখান থেকে বার্বাডোস। সবাই ভাবছেন যে কেন বার্বাডোসে? ত্রিনিদাদে প্রথম সেমিফাইনাল, গায়ানাতে সেকেন্ড সেমিফাইনাল, কিন্তু কেন আমরা ফাইনালের ভেন্যু বার্বাডোসে চলে আসলাম আগে ভাগেই? আসলে আর কোনো উপায় ছিল না। গায়ানাতে যাব না এটা অনেক আগেই ঠিক ছিল, কারণ দুটো সেমিফাইনাল একদিনের পরপর সম্ভবই না। 12 ঘন্টা ডিফারেন্সের দুই সেমিফাইনাল, এটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। তাই আমরা ভেবেছিলাম ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে যাব, যদি বাংলাদেশ ওঠে তাহলেও, আর না ওঠে তাহলেও। আমরা ওয়েস্ট ইন্ডিজে যেদিন সেন্ট ভিনসেন্টে পা রাখলাম সেদিন থেকে গতকাল পর্যন্ত প্রতিদিন আমরা চেষ্টা করেছি অনলাইনে, ট্রাভেল এজেন্সির মাধ্যমে, বাংলাদেশে ট্রাভেল এজেন্টের মাধ্যমে, যে ত্রিনিদাদের একটা টিকিট পাওয়া যায় কিনা, কিন্তু কোনো টিকিট নেই। কোনো টিকিট নেই মানে কোনো টিকিট নেই, মানে টাকাটা কোনো এখানে ফ্যাক্টরি নয়। এখানে ছোট ছোট বিমান চলে, 50 থেকে 60 সিটের, প্রতিদিন একটা, কোনো কোনো জায়গায় সপ্তাহে দুটো, এরকম ফ্লাইট। সুতরাং আমরা কিভাবে আসব? অনেক চেষ্টা করেও আমরা পারিনি। তাই অ্যান্টিগা থেকে আমরা চলে আসলাম বার্বাডোসে ফাইনালের ভেন্যু। ফাইনালের ভেন্যুতে আগে ভাগে আসাতে একটা লাভ হয়েছে। একটা লাভ হয়েছে এই অর্থে যে আমরা একটু ভালোভাবে থাকার জায়গা করতে পেরেছি। কারণ যদি ভারত ফাইনালে উঠে যায়, যে শহরেই ফাইনাল হবে সেখানে কিন্তু থাকাটা সহজ নয়। সেই বিচারে আমরা একটু আগে ভাগে আসায় একটু ভালো থাকার ব্যবস্থা করতে পেরেছি। কিন্তু এই আশাটা বিভীষিকাময়, আমরা বলছিলাম শুরুতেই, কিভাবে সেই গল্প বলবো এবং আসতে পারতাম কিনা কে জানে। সকালবেলা প্রথম থেকে শুরু করি। সকালবেলা ভোর 9:15টায় আমাদের ফ্লাইট, 9:15-তে। সকালবেলা আমরা 6:30টার দিকে হোটেল থেকে বের হই। 6:45 কিংবা তার একটু পরে, 7টার আগে আমরা পৌঁছে যাই অ্যান্টিগার এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিন্তু এয়ারপোর্টে ঢুকে আমরা হতবাক। আমরা 4 জন একসাথে ফ্লাই করছিলাম অ্যান্টিগা থেকে বার্বাডোসে। আমাদের আগে পুরো এয়ারপোর্টে আর মাত্র 4 জন লোক, অর্থাৎ আমরা যাওয়ার পর 8 জন লোক হয়েছে। পুরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু। এখান থেকে আমেরিকায় যায়, এখান থেকে বার্বাডোস যায়, এখান থেকে ত্রিনিদাদ যায়, সবগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভিন্ন দেশ, স্বাধীন দেশ। আর 8 জন লোক কিন্তু কেউ নেই, মানে অথরিটেটিভ কেউ নেই, কাউন্টারে কেউ নেই, কোনো কাউন্টার খোলেনি। তখন ফ্লাইটের কত 2.5 ঘন্টা সময় বাকি, কোনো কাউন্টার খোলেনি, একটা কাউন্টারও না। শুধু আমাদের এয়ারলাইন্স নয়, অন্য কোনো এয়ারলাইন্সের প্যাসেঞ্জারও নেই, কাউন্টারও নেই। সুতরাং কাউন্টার ওপেন হওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা যখন আসলাম দাঁড়িয়ে রইলাম লাইনে, আর বাকি 4 জনকে দেখে। পিছে আস্তে আস্তে সময় যত গড়ালো, কিছু কিছু লোক বাড়তে লাগলো, 1 জন 2 জন 3 জন করে 20 জন পর্যন্ত আমরা গুনতে পেরেছি। তখন 7টা পেরিয়ে 7:15, 7:20, তারপরে কাউন্টারে 1 জন লোক আসলো। তারপরে কাউন্টার খুললো, একজনের পর একজন যাচ্ছে। এবার কিন্তু হাতে লেখা বোর্ডিং পাস দেয়নি, এবার প্রিন্টেড বোর্ডিং পাস। 4 জন শেষে আমাদের পালা আসলো, আমরা গেলাম, লাগেজ চেক ইন করলাম। লাগেজ চেক ইন করে আবার লাগেজ চেক ইন লাগেজ আমাকে পৌঁছে দিয়ে আসতে হবে একটা নির্দিষ্ট জায়গায়। তাদের বেল্ট কাজ করছে না। নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে আসলাম, পৌঁছে দিয়ে স্ক্যান করছে। স্ক্যান করার পর হঠাৎ আমার ডাক পড়লো। হঠাৎ আমাকে তারা খুঁজছে, কারণ আমার লাগেজে নাকি কি পাওয়া গেছে, স্ক্যানে ধরা পড়েছে। গেলাম, তাদের কথা মতো লাগেজ খুললাম। তারাই বলল এটা নামাও, এটা আলাদা করে স্ক্যান করলো, একটা ব্যাগ স্ক্যান করলো আলাদা করে, ভিতরের একটা ট্রাইপড স্ক্যান করলো আলাদা করে, কিন্তু তারপরে কিছুই খুঁজে পায় না। অবশেষে তারাই মনে হয় নিজেরা বিরক্ত হলো এবং বিরক্ত হয়ে বললো যে ঠিক আছে, সব প্যাক করো, ছেড়ে দাও, কিচ্ছু পাওয়া যায়নি। লাগেজ প্যাক করে দিয়ে আমরা চলে গেলাম আগের মতোই। এয়ারপোর্টের উপরে ইমিগ্রেশন শেষ করে আবার নিচে নেমে হেঁটে প্লেন পর্যন্ত যেতে হয়। প্লেনে গেলাম, প্লেনে যাওয়ার পর আমরা বসে আছি। প্লেনে তখন পাওয়ার আছে, এসি অন করা আছে, বাতাস লাগছে। কিন্তু যখন প্লেন ছাড়ার সময় হলো 9:15-র দিকে, তখন হঠাৎ করে পুরো অন্ধকার হয়ে গেল প্লেন। সব
পাওয়ার বন্ধ হয়ে গেল। তারপরে আমরা কি করব? বসে রইলাম, হয়তোবা ছাড়বে, সেই কারণে হয়তোবা এখন লাস্ট স্টার্ট দিচ্ছে কিংবা লাস্ট ধরনের প্রস্তুতি নিচ্ছে, সেটা ভেবেই আমরা বসে আছি। কিন্তু একটু পরে ঘোষণা আসলো যে প্লেনের পাওয়ার অন করা যাচ্ছে না, ব্যাটারি চালু করা যাচ্ছে না, যে কারণে প্লেন চালু করা যাচ্ছে না। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। কেউ যদি এই গরমে কষ্ট পেয়ে থাকে তারা দুঃখিত, পারলে প্রয়োজনে বাইরে রানওয়েতে যে দাঁড়িয়ে থাকতে পারবো আমরা। এই ঘোষণা শুনলে কেমন লাগে? প্রথমে খুব একটা ভীত হওয়ার কিছু নেই, কারণ প্লেনে পাওয়ার পাচ্ছে না, হয়তোবা পাবে, টেকনিক্যাল কোনো ত্রুটি। 5 মিনিট 10 মিনিট পর হঠাৎ করে পাওয়ার চলে আসলো। আমরা ভাবলাম যে ঠিক আছে, প্লেন মনে হয় চলবে। কিন্তু পাওয়ার চলে আসার পর তারা আরো 5-7 মিনিট পরে বলল যে এই প্লেন এখন যাবে না, আপনাদের সবাইকে নেমে যেতে হবে। জানানো হবে কখন কারিগরি ত্রুটি সারানো হবে, কখন প্লেন চলার জন্য উপযুক্ত হবে। আমরা নামলাম, নামার পরে দেখি যে একটা বাইরে থেকে জেনারেটর এনে প্লেনের সাথে কানেকশন দেওয়া হয়েছে, সেই পাওয়ারে পরে নতুন পাওয়ার এসছে, কিন্তু প্লেনের নিজস্ব ব্যাটারি অন করা যাচ্ছে না। আমরা গেলাম, আস্তে আস্তে আবার ফেরত গেলাম। তারপরে লাউঞ্জে বসে আছি আমরা। 15-20 মিনিট পর একটা ঘোষণা এলো যে এখনো প্লেন ঠিক করা যায়নি, কিন্তু আরেকটু পর 10:30টার দিকে প্লেন চলবে। 10:30 বাজলো, আবার ঘোষণা এলো 11:15টার দিকে প্লেন চলবে। 11:15 বাজলো, তারপর আবার ঘোষণা আসলো কিছুক্ষণের মধ্যেই প্লেন ছাড়বে, আমরা রেডি থাকি যেন। তারপর অবশেষে আবার প্লেনে আমাদেরকে ওঠানো হলো। সময় তখন 11টা বেজে গেছে, আমাদের বারবাডোস পৌঁছার টাইমও পার হয়ে গেছে। আমি ভাবছি আমাদের এই ফ্লাইটটা ধরেন ডিরেক্ট ফ্লাইট, আমরা বারবাডোসে এসে পৌঁছেছি, এখানেই থাকবো। কিন্তু আগের দিন আমরা সেন্ট ভিনসেন্ট থেকে যখন অ্যান্টিগায় যাচ্ছিলাম, তখনও আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল বারবাডোস থেকে। তখন 30 মিনিটের একটা ডিফারেন্স ছিল কানেক্টিং ফ্লাইট ধরার জন্য। এবার যদি এমন কিছু হতো তাহলে কি হতো? আমার মতো না হোক, অন্য কেউ তো নিশ্চয়ই আজকে এরকম ফ্লাইট ছিল, তারা কি করছেন? তাদের ফ্লাইট মিস হলে আসলে ইন্টার ক্যারিবিয়ান এয়ারলাইন্স যে আসলে ক্ষতিপূরণ দেবে কিংবা অন্য কোনো কিছু করবে সেরকম আমার মনেই হয়নি। যাই হোক, শেষ পর্যন্ত আমরা ফ্লাইটে উঠলাম এবং অবশেষে ফ্লাইট ছাড়লো এবং নিরাপদেই বারবাডোসে এসে পৌঁছালাম। বারবাডোসে আসার পর আমরা অনেক খুঁজে একটা হোটেলে উঠেছি, দুর্দান্ত সুন্দর হোটেল। নিশ্চয়ই আপনাদের কিছু ভিডিও দেখাবো, যেমনটা প্লেনের দেখাচ্ছিলাম। উপভোগ করছি এই বারবাডোসের সৌন্দর্য। সেন্ট ভিনসেন্ট অ্যান্টিগায় যেমনটা করেছি, ক্যারিবিয়ান সৌন্দর্যের কোনো তুলনা নেই এবং তাদের মানুষের কিন্তু পরোপকারের কোনো তুলনা নেই। আমরা প্লেন নিয়ে এত কথা বলছি, এর আগেও আমি বলেছি, তাদের প্লেন একটা মিথের মতো। আমার মনে হয় যে এই গল্প শেষ হবার নয়, কিন্তু এখানকার মানুষ, এখানকার সৌন্দর্য অতুলনীয়। মানে এটা সৃষ্টিকর্তা নিজ হাতে আসলে বানিয়েছেন এমনটা আমার মনে হয়। কি অপরূপ সৌন্দর্য! সমুদ্রের উপর থেকে একটা ছবি দেখছিলাম, 2-3 রঙের পানি, সবুজ, নীল, সাদা, পানির কালারগুলো একসাথে দেখা যাচ্ছে 2-3টা স্তর। কি যে সুন্দর বলে বোঝানো যাবে না। আগামী কয়েকটা দিন এখানেই আছি বারবাডোসে, নিশ্চয়ই বারবাডোসের গল্প আপনাদেরকে বলবো। বারবাডোস শহরটা, মানে দেশটা, শহর বললে আসলে ভুল হয়, একটা শহরই একটা দেশ, কিন্তু তারপরও ব্রিজটাউন তাদের ক্যাপিটাল, অন্যান্য ছোট ছোট সেন্ট ফিলিপ, সেন্ট মিচেল, এরকম অনেক জায়গা আছে। সেই সব জায়গাগুলো মিলেই একটা দেশ। সেই জায়গাগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে অন্য দেশগুলো হচ্ছে অনেক বড়, প্রশস্ত, হাই রাইজ বিল্ডিং এর দেখা পেয়েছি আমরা, 7-8 তলা বিল্ডিং। ভাববেন না যে 20-30 তলা হাই রাইজ, 7-8 তলা। সুতরাং বারবাডোসটা আসলে সুন্দর। এই সৌন্দর্য আমরাও দেখব, আপনাদেরকেও বলবো। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।